আসসালামু আলাইকুম। কানপুর টেস্টের প্রথম দিনের ম্যাচটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। যদিও সারা দিনে আসলে টেস্ট ম্যাচ আমরা জানি 90 ওভারের ম্যাচ হয়, সেই ম্যাচটা শেষ হয়েছে মাত্র 35 ওভারেই। তার কারণ বৃষ্টি। আসলে সে প্রথম দিনটা কাদের জন্য ভালো হলো, ভারত না বাংলাদেশের জন্য, সেটা নিয়েই আলোচনা করতে যাচ্ছি। স্কোরটা আগে একটু জানিয়ে নিই। বাংলাদেশ দল সর্বসাকুল্যে 35 ওভারে 107 রান তুলতে পেরেছে, 3টে মূল্যবান উইকেট হারিয়ে। দিনটা আসলে কেমন গেছে সেইটা অ্যানালাইসিস করতে গেলে আপনাকে বুঝতে হবে যে টসটা কি হয়েছে। কানপুরে আসলে টসে জিতেছেন রোহিত শর্মা। তিনি চোখ কান বন্ধ করে একেবারে সোজাভাবে জানিয়ে দিয়েছেন তারা বোলিং করবেন, ব্যাটিং নয়। যদিও নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাটিংটাই ফেভার করেছেন, কারণ ব্যাটিং ক্রিজ সেই হিসাব করেই তিনি ব্যাটিংটা চেয়েছেন। কিন্তু যেহেতু ময়শ্চার, বৃষ্টি সব কিছু মিলিয়ে রোহিত শর্মা আসলে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। কেন বলছি? কারণ জাকির হাসান 24 বল খেলে কোনো রানই করতে পারেননি, তিনি আউট হয়েছেন। বুঝতে পারছেন কতটা হ্যামারিং তিনি করেছেন ক্রিজের সাথে টিকে থেকে। একটা রান তোলার জন্য 24টা বল খেলেছেন, কোনো রানই করতে পারলেন না, আউট হয়ে গেলেন। যদি আমরা স্কোরবোর্ডের দিকে তাকাই, 29 রানেই 12.2 ওভারে 29 রানেই বাংলাদেশের 2 উইকেট পড়ে যায়। ভাবছিলাম 50 রানের ভেতরে কি না কি হয়ে যায়। তখন আসলে মমিনুল এবং শান্ত এই দুইজন মিলে দলের হালটা ধরেন। নাজমুল হোসেন শান্ত লাস্ট যে ইনিংসটা তিনি খেলেছেন ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 80+ একটা স্কোর করেছেন, 82 রান। সেই জায়গা থেকে মনে হয় তিনি ইনিংসটা শুরু করেছিলেন। 57 বলে 31 রান করার পর আসলে শান্ত আউট হয়ে যান। এই আউটটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে। কারণ যদি 2 উইকেট নিয়ে এই 107 রানই থাকতো, 2 উইকেট থাকতো, সেক্ষেত্রে আমরা কিন্তু ড্রাইভিং সিটে থাকতাম। তার কারণ দেখুন, বৃষ্টিতেই একটা দিন খেয়ে ফেলেছে। এইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। মনে করতে হবে গত ম্যাচে কিন্তু গত টেস্টে, প্রথম টেস্টে আমরা কিন্তু আসলে 5 দিন খেলতেই পারেনি। সেই জায়গা থেকে আসলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। যদিও ক্রিজে মমিনুল হক 81 বলে 40 রান করেছেন, 7টা 4 মেরে তিনি নট আউট আছেন। এইটা একটা বড় ব্যাপার, কারণ মমিনুল মানেই সেঞ্চুরি। মমিনুল যদি ক্রিজে টিকে থাকেন, বড় ইনিংস তিনি খেলতে পারেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম, 13টা বল মোকাবেলার সুযোগ পেয়েছেন, 6 রান করে তিনি নট আউট আছেন। ক্রিজে যেমনটা দেখা গেছে এমন ভয়াবহ বাউন্স, ভয়াবহ সুইং, এমন কোনো কিছু আসলে আমার কাছে চোখে ধরা পড়েনি যে আসলে এই ক্রিজে রান করা যাবে না, এমনটাও নয়। এবং এরপরেও যদি আমরা চিন্তা করি, সাকিব আল হাসান, তার পাশাপাশি লিটন কুমার দাস, মেহেদি মিরাজ আছেন, 3 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান কিন্তু আমাদের ঝুলিতে আছে এবং যারা 2 জন ব্যাটিং করছেন। সুতরাং কালকের দিনটা কোনো রকম বাংলাদেশ দল যদি একটু ভালো করে ব্যাটিং করতে পারে, একটু ভালো ব্যাটিং বলতে 250 থেকে 300 রান যদি যোগ করতে পারে, যদি অ্যাটলিস্ট 300 রানও যদি করতে পারে, তাহলে আজকের এই 107 অর্থাৎ 400+ রান যদি বাংলাদেশ দল মোটের ওপর করতে পারে, আমি বলবো অ্যাজ এ গুড স্কোর। অন্তত একটা ম্যাচটা বাঁচানোর জন্য একটা ভালো স্কোর হয়ে যাবে। কারণ আমরা জানি দ্বিতীয় ইনিংস আসলে ব্যাট করাটা অনেক টাফ। এবং পরিবর্তন যদি বলতে হয়, গতবার আমরা আসলে একটা স্পিনার নিয়েছিলাম, এবারে কিন্তু তাইজুলের দেখা মিলেছে এবং স্পিড স্টার তাসকিন কিন্তু নাই, তার বদলে খালেদ আসছেন। এবং পেস বোলার রানার বদলে সেখানে কিন্তু স্পিনার একজন আমরা অ্যাডিশনাল নিয়েছি। কারণ আমরা গত টেস্টে দেখেছি আশ্বিন একাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের, বিশেষ করে শেষ ইনিংসটাতে। সুতরাং এই জায়গায়ও কিন্তু বাংলাদেশের চান্স থাকবে যদি ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিতে পারে। অ্যাটলিস্ট 350 থেকে 400 রানের ভেতরে যদি প্রথম ইনিংসটা বাংলাদেশ দল করতে পারে, সেই দিক দিয়ে আমি মনে করি ইন্ডিয়ার জন্য একটা বড় প্রেশার হয়ে যাবে। কারণ বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করছেন। সেই দিক দিয়ে যদি ব্যাটসম্যানরা একটু ছন্দ দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা হলো আগামীকাল। বাংলাদেশের দিক দিয়ে বাংলাদেশ দল কি করবে ব্যাটিংয়ে, সেইটার উপর নির্ভর করবে আসলে মূলত এই টেস্টের ফলাফল। এবং বাংলাদেশ দল কত দূরে যেতে পারবে সেইটাও নির্ভর করবে এই টেস্টের ওই ফলাফলের উপরেই। আগামীকাল বাংলাদেশ দল কেমন ব্যাটিং করে, আবহাওয়া কেমন থাকে, সব কিছু মিলিয়ে। তাই আগামীকালটাই আমি মনে করি এই টেস্টের সবথেকে ইম্পর্টেন্ট দিন। আপনার কাছে কি মনে হয় কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।